শুনছেন এলেবেলে ৭-৫। আজকের নিবেদন শওকত আলীর গল্প রঙ্গিনী। চলুন তবে শোনা যাক। নটবর সাহার দোকানে সারাদিন বসে রয়েছি। ইচ্ছে ছিল বৃষ্টিটা ধরে এলে পীরগঞ্জে চালকলের মালিকের কাছে যাব। যদি মৌকা পাই তো ৫০-৬০ বস্তার একটা ব্যবস্থা করে আসব। মালিক আশা দিয়ে গেছে, নিজের বুদ্ধিতে যদি বর্ডার থেকে কিছু বেশি মুনাফা আনতে পারি তাহলে তাতে আমার আধা শেয়ার থাকবে। সেই আশায় বসে আছি ২ দিন ধরে। সেই মঙ্গলবার বেরিয়েছি, আজ বৃহস্পতিবার। ২ দিন ধরে গাড়িটা বেওয়ারিশ গরুর মতো খোলা মাঠের মাঝখানে জবুথবু হয়ে ভিজছে। বনেটের ওপর যদিও তিরপল ঢাকা, তবু নিশ্চিত জানি ২ দিন বৃষ্টিতে ভিজে ইঞ্জিনের গায়ে লালচে রঙের মরচে ধরবে। গরুর যেমন বৃষ্টিতে ভিজে অসুখ করে, গাড়িরও তেমন অসুখ করবে। কিন্তু উপায় তো কিছু নেই, কি আর করা যাবে। এক উপায় ছিল, সোজা পীরগঞ্জে গিয়ে হল্ট করা, তারপর ফাঁক বুঝে চালের বস্তা নিয়ে এই পথে এসে রাতারাতি বর্ডার বেরোনো। উপায় ছিল, কিন্তু সাহস হয়নি। বাইরের গাড়ি ফুল লোড চাল নিয়ে এ পথে আসবে, হাতুড়ে মানুষের চোখের ওপর দিয়ে, তা কি আর মানুষের চোখে পড়বে না? দুখানা প্রকাণ্ড প্রকাণ্ড হাট পার হয়ে যেতে হবে। তখন যদি কেউ পিছু নেয়, তখন তো রাজ্যের ঝামেলা। ফুড ইন্সপেক্টর, থানা, পুলিশ, উকিলের পেছন পেছন দৌড়াদৌড়ি, তার উপর আবার মালিকের মুখ খিস্তি। সেই জন্যই ৭-৫ ভেবে এমনি বসে রয়েছি। যদি গাড়ি ভালো থাকতো, যদি কার্বুরেটরটা অমন ট্রাবল না দিত, কিংবা গিয়ার বক্সটা অমন জখম না থাকতো, তাহলে চেষ্টা করে দেখতাম। অন্তত ভয়টা কম হতো। ঝড় বৃষ্টি জল কাদা মানতাম না। রাতারাতি যেতাম, রাতারাতি চলে আসতাম। কিন্তু ঘোড়া গাড়ি নিয়ে সে সাহস করতে যাওয়াই তো বোকামি। বসে বসে অপেক্ষা করা ছাড়া আর উপায় কি? বুঝতে পারছি, অন্যান্যবার যা হতো এবার তা হচ্ছে না। অন্যান্যবার এমনি কপাল হাতে করে আসমানের দিকে মুখ চেয়ে বসে থাকতে হতো না। একদিন কি জোর ২ দিন। এর মধ্যে নটবর সাহার মুদিখানার পেছনের খুপড়িতে বসে বসে সলা পরামর্শ হতো, সুযোগ সন্ধান চলত, দেনা পাওনা মিটত। তারপর সোজা পীরগঞ্জ, সেখান থেকে ট্রাক বোঝাই চাল নিয়ে রাতারাতি পারি। রানীশঙ্কল হরিপুর বর্ডার দিয়ে, নয়তো আর উত্তরে পূর্ণিয়া রোড ধরে। এবার তা হচ্ছে না। হতো যদি বৃষ্টি না নামত, যদি গাড়ি জখম না থাকত। এখন আমি সালা আসলে বড়লোকের মতো নটবর সাহার গদিতে বসে আয়েশ করে দিন কাটিয়ে দিচ্ছি। দোকানটা যেন আমারই, যেন আমার অন্য কোনো কাজ নেই। নটবর কাল থেকে বিরক্ত হতে আরম্ভ করেছে। মাঝে মাঝে বলছে, এ বৃষ্টি ছাড়বে না হে, চলে যাও, দেরি করে লাভ কি? কিন্তু আমি কেমন করে যাই? যত বিরক্তই হোক, ও সালা কি বোঝে গাড়ির? মাঝপথে গাড়ি কাদায় আটকালে ও তো আর আসবে না গাড়ি তুলে দিতে। মরব তো আমি। আমি জানি ওর অমন খুশির কারণটা কি, কেন ও অমন ভেতরে ভেতরে অতিষ্ঠ হয়ে উঠেছে। কারণ জানি বলেই আমার মজা লাগছে লোকটার অবস্থা দেখে। তাই জুত করে গদিতে এসে বসছি। মঙ্গলবার সন্ধ্যাবেলা এসেছি, আর বুধবার সকাল থেকে তেলকালি মাখা প্যান্ট আর গোলগলা গেঞ্জি ছেড়ে পাজামা শার্ট পরছি। হাতের কবজিতে ঘড়ি বাঁধতে ভুলিনি। অনেকক্ষণ ধরে নিখুঁত করে দাড়ি কামিয়েছি। মাথার চুল আশ্রাচ্ছি পরিপাটি করে, তাক বুঝে খুশবুদার সিগারেট ফুঁকছি। অন্যান্যবার নটবর দিল খোলা আলাপ করে। বছর ২ হলো ছেলে বউ হিন্দুস্তানে রেখে এসেছে। অন্যান্যবার আমি এলেই মেয়ে মানুষের গল্প করত। নতুন কোন মেয়ের সঙ্গে ফুটতে জমাবার চেষ্টায় আছে, কার বউ রাতের বেলা স্বামীর বিছানা ছেড়ে ওর বিছানায় এসে শুয়েছে, কোন বিধবা যুবতী কখন ওকে কি ইঙ্গিত করেছে, এইসব আজগুবি গল্প শোনাতো। বলার সময় ওর কেমন গর্ব হতো। দেখতাম ওর চোখে মুখে অশ্লীল গর্বের জৌলুস জলজল করছে। এবার কিন্তু তেমন কিছু দেখিনি। পয়লা রাতে ও কারোর গল্প করল না। বিছানায় শুয়ে শুয়ে কেবল উসখুস করল, ঘুমালো না। আমি দেখলাম, অবাক হলাম। পরে অবশ্যই ব্যাপারটা সহজ হয়ে গেছে, বুঝেছি ওর উসখুসির কারণটা কি। নটবরের চুলে পাক ধরেছে। ভুঁড়িটা দেখতে বিশ্রী রকমের লাগে। গোলগাল নয় ঠিক,
সামনের দিকে কিছুটা ঠেলে বেরিয়ে আসা। একটা মাংসপিণ্ড যেন প্রবল শক্তিতে পেটের ভেতর থেকে সম্মুখের দিকে বেরিয়ে আসতে চাইছে। লোকটার বয়স ৪৫ হলো, কিন্তু তাতে কি? নটবর বয়সের কথা ভাবতে চায় না। রসালো আলাপের আসরে এখনো সে হাসতে হাসতে গলে যায়। এখনো ওর মনের ভেতরে রসের চুমকুড়ি বুড়বুড়ি কাটে। বেহাটের দিনে কোনো সাঁওতাল যুবতী ওর দোকানে সওদা করতে এলে ফাঁক বুঝে গালে ঠোনা মেরে হাসতে সে ভুল করে না। এসব আমার নিজের চোখে দেখা। কেষ্টদাস বাবাজীর আখড়ার মেয়েরা এ পথে হেঁটে যাবার সময় নটবরের কৃষ্ণ প্রেম উথলে ওঠে। ভাবে আত্মহারা হয়ে চণ্ডীদাসের পদ গেয়ে উঠতে তার ভুল হয় না। কোট, মরিব মরিব সখী, নিশ্চয়ই মরিব। আনকোট। যদি মেয়েদের মধ্যে কেউ অবাক হয়ে ফিরে তাকিয়েছে, তো নটবর সাহা চোখের ইশারা করতে দেরি করেনি। আশপাশের গ্রামের সব বাড়িতে ওর অবাধ গতি। যুবতী বিধবা মেয়েদের সঙ্গে ওর সম্পর্ক পাতানো চাই। কারুর মামা, কারুর কাকা, কারুর পিসে, কারুর মেশো। সধবা মেয়ে ছাড়া কারুর সঙ্গে ঠাট্টা সম্পর্ক পাতায় না। এসব দিকে খুব হুঁশিয়ার নটবর। আমি ওর সব ব্যাপার ভালো করে জানি। ভেবেছিলাম একই রকম দেখব ওকে এবারও, কিন্তু এখন দেখছি তা নয়। হাসি খুশি অমন ফুর্তিবাজ লোকটা বেশ গম্ভীর হয়ে উঠেছে। গত দুদিনে মেয়ে খদ্দের এসেছে তার দোকানে, কিন্তু নটবরের সেদিকে যেন খেয়ালই নেই। মেয়ে মানুষ দেখলেই যেমন আগে হাসি হাসি মুখে এগিয়ে যেত, এখন আর তেমন দেখলাম না। মনে হচ্ছে মনের ভেতরে ভেতরে মানুষটা কোথায় একরোখা হয়ে রয়েছে। বুড়ো জেদি ঘোড়ার মতো দেখতে লাগছে এক এক সময়। সর্বক্ষণ বুকের ভেতরকার অস্থির একটা দাপাদাপি অতি কষ্টে চেপে রাখছে, আর থেকে থেকে উসখুস করে উঠছে। আমি রয়েছি বলে স্বস্তি পাচ্ছে না এক বিন্দু। ওর এই অস্বস্তির কারণটা আমার কাছে এখন পরিষ্কার, আর সেজন্যই মজা লাগছে। আধবয়সী মানুষটা কেমন অস্থির ছটফট করছে ভেতরে ভেতরে, অথচ মুখে কিছুই বলতে পারছে না দেখে আমার সময় সময় হাসি পাচ্ছে। জুত করে বসে বসে সিগারেট ফুঁকছি আর মনে মনে হাসছি। এবার এসে নতুন জিনিস দেখলাম, আর তাই দেখে পরিষ্কার বুঝতে পারছি ওর এখনকার উসখুসির কারণ কোথায় লুকোনো। আমি এখানে রয়েছি বলে কেন ও বিরক্ত হচ্ছে। অন্যান্যবার এমন হতো না। অবশ্যই অন্যান্যবার এমন ২-৩ দিন ধরে ওর ঘাড়ের উপর চেপে বসে থাকিও নি। সন্ধেবেলা এসে একটা রাত থেকে পরের দিন বিকেলে পথে নেমেছি। ওই এক রাতের মধ্যেই দেখেছি মেয়ে মানুষের দরকার হলে আমাকে গদিতে এসে শুতে হতো। আমার কাছে লুকোতো না, লুকোবার প্রয়োজন বোধ করতো না হয়তো। যেসব মেয়ে মানুষ ওর ঘরে এসে শুতো তাদেরকে পাবার জন্য তার কোনো ভাবনা ছিল না। খবর দিয়ে পাঠালে এসে রাত কাটিয়ে যেত। নটবরের কি ভব্যতা জ্ঞান! আমাকেও বলেছে কতবার, মিস্ত্রি তোমার দরকার থাকে তো বলো। আবার এও দেখতাম এক একদিন ক্লান্ত আর বিরক্ত হয়ে পড়তো মানুষটা, নিজেকেই গালাগাল দিত। বলতো, দেখো মিস্ত্রি, কি বাজে নেশায় মজে গিয়েছি। মেয়ে মানুষগুলো কাদার মতো গায়ে গায়ে লেগে থাকতে চায়। একটু লজ্জা থাক। বাজারের মেয়ে হলেও মেয়ে মানুষ তো, কাহা তো কার ভালো লাগে দিনের পর দিন এই রকম। আমি তখন শুধু শুনেছি, কিছু বলিনি। লোকটা দিনের পর দিন ওই একটা নেশাতেই মেতে আছে, বিরক্তি লাগবারই কথা। আমার নিজেরই মদের নেশার জন্য কত খারাপ লাগে সময় সময়। একই ঝাঁঝ ঝাঁঝ উত্তেজনা, শরীরের ভেতরে ভেতরে ধোঁয়ার কুণ্ডলি পাক খেয়ে খেয়ে ফিরছে, মাথার ভেতরটা ভারী হয়ে উঠছে। তারপরের দিনে তেতো স্বাদের ভোরবেলা, একই রকম একই রকম, দিনের পর দিন শুধু একই রকম। ও কি ভালো লাগে? তবে নতুন কিছু হলে মন্দ লাগে না। যেদিন মালিক বিলিতি জিনিস খাওয়ায় সেদিন নতুন স্বাদ মেলে। তেষ্টা নিভতে চায় না, বুকের ভেতরে কি যেন হা হা করে ওঠে। বুঝতে পারি নটবরেরও হয়েছে সেই অবস্থা। একটা কিছু নতুন ব্যাপার ঘটেছে। যেখানে দিনের পর দিনের পুরনো আর বিরক্তিকর অভ্যাসের বাইরে নতুন কিছু উত্তেজনা স্বাদ পেয়েছে লোকটা। সেটা যে কি বস্তু প্রথম দিনেই চোখে পড়েছে আমার। হাটের কাছে গাড়ি থামিয়ে নামতেই দেখি নটবর দোকানে বসে একটি রসবতী যুবতী মেয়ের সঙ্গে মশকরা করছে। হ্যাঁ, রসবতী কথাটি তখনই মনে পড়েছিল আমার। কথাটা শোনা ছিল, কিন্তু তখনই প্রথম মনে হয়েছিল রসবতী মেয়ে এই রকমই হবে। দোকানের কাছাকাছি দ্বিতীয় প্রাণী ছিল না। মেয়েটা খোলা রাস্তায় রাখা নুন হাতে নিয়ে ছিটোচ্ছে নটবরের গায়ের ওপর, আর খিলখিল করে হেসে যাচ্ছে। নটবর ধমক দিচ্ছে, কিন্তু সেদিকে কোনো পরোয়া নেই মেয়ের।
অজপাড়া গায়ে বেহাটের দিনে হাটের মাঝখানে যে একখানা মোটর গাড়ি এসে থামলো, একজন শক্ত সামর্থ্য পুরুষ মানুষ যে সে গাড়ি থেকে নামলো, সেদিকে ভ্রুক্ষেপ পর্যন্ত করল না মেয়েটা। সে তখন হাসছে, আর দেখছি শাড়ির আঁচল ঢাকা আদুল গায়ের উপর দিয়ে পুরুষের বুকে জ্বালা ধরানো ঢেউ তুলে যাচ্ছে। পুরুষ মানুষের বুকের ভেতরকার যত থরথর অস্থির পিপাসা, তাই যেন হাসির সঙ্গে সঙ্গে মেয়েটার শরীর ঘিরে ঢেউয়ের মতো দুলছে। একেবারে দোকানের ঝাঁপের নিচে গিয়ে দাঁড়ালে তবে মেয়েটা মাথায় কাপড় তুলে ধীরে ধীরে সরে গেল। তারপর আমাকে দেখতে পেল নটবর, ডাকল, আরে মিস্ত্রি যে, এসো এসো, তা কেমন আছো? আমি তখন পেছন ফিরে লক্ষ্য করছি মেয়েটা কোথায় যায় দেখি। দেখলাম হাটের পাশে রামদাস ঝাড়ুদারের বাসা ছিল, সেই বাসায় গিয়ে ঢুকলো। নটবরের কুশল প্রশ্নের জবাব না দিয়ে জিজ্ঞেস করেছি, রামদাসের মেয়ে নাকি? না, রামদাসের মেয়ে নয়, নটবর পরিচয় দেয়। 1 মাস হলো রামদাস হরিপুর হাটে ডেরা বেঁধেছে। নগেন দাস এসেছে নতুন ঝাড়ুদার, তারই বউ। তা ভালো। আমার হাসি মুখে হাসি ফুটেছে তখন। জানতে চেয়েছি, নগেন দাসও কি বুড়ো হাবড়া নাকি? আরে না না, নটবর আশ্বস্ত করতে চেয়েছে। বুড়ো হবে কেন, সুস্থ জোয়ান তাগড়া মানুষ, পালকি বয়ে বেড়ায় রাত বিরেতে, মাঝে মাঝে একদিন বাড়িতে ফেরেই না। মেয়েটা একলা একলা ঘরে থাকে, কথা বলার লোকজন নেই, বুঝতেই পারো কি অবস্থা। মেয়ে মানুষ হলেও মানুষ তো, সেজন্যই মাঝে মাঝে আসে, অন্য কিছু না। তা আসুক, আসবে না কেন? কিন্তু নটুদা, তুমি সালা মুফতে ফুর্তি লুটছ মনে হচ্ছে। আরে না না, কি যে বলো তার ঠিক নেই। সবারই সঙ্গে সবকিছু হয় নাকি? যা দেখলে ওই পর্যন্তই। আসলে জানো, মেয়েটার মাথাটাও খারাপ। হেসে হেসে যত খুশি যা খুশি বলো, বাড়িতে গেলে খাতির যত্নও করবে, কিন্তু একটু বেচাল হয়ে চোখে টাঙে নিয়ে ছুটে আসবে। এসব কথা পরশুদিন নটবরের মুখে শুনেছিলাম। দেখছিলাম একখানা কালো চোয়াল তোলা চৌকোনো মুখ নিঃশব্দে কি করে মনের ভেতরকার লোকটাকে লুকোচ্ছে। ঘষা কাচের মতো ঘোলাটে আবিল চোখ দুটোতে কি ভালো মানুষের স্বচ্ছতা আনতে চেষ্টা করছে। আমাকে বিশ্বাস করাবার জন্যই কিনা কে জানে, শেষটা বলল, জানো, আমাকে মেয়েটা ঘোল খাইয়ে ছেড়েছে। তখন আবার পিছন ফিরে তাকিয়েছি, দেখছি শাড়ির আঁচল লুটোচ্ছে আম গাছের আড়াল দিয়ে। আমি তখন নটবর সাহার কথা শুনছি, আঁচল দেখছি আর হাসছি। তুমি বিশ্বাস করো মিস্ত্রি, সালি কি হারামি? নটবর তখনও ক্ষোভ প্রকাশ করছে। আমার কম পয়সা খেয়েছে? এক এক সময় মনে হয় ওর পাগলামিটা একটা মস্ত চালাকি, লোক ঠকাবার কায়দা। এসবে সেই প্রথম দিন, যেদিন গাড়ি থেকে নেমে দোকানের ঝাঁপের নিচে এসে দাঁড়িয়েছিলাম। তারপর 2 দিন ধরে দেখছি। দেখে এখন বুঝে ফেলেছি, এখন বুঝি এখান থেকে শিগগির সরে না গেলে নটবর স্বস্তি পাচ্ছে না। আমার নজর দেখে এখন ওর বড় ভয়। বড়শিতে গেঁথে মাছকে লম্বা সুতোয় অনেক খেলিয়ে পাড়ে এনে ডাঙায় তুলতে ভয়। যদি এখন অন্য কেউ এসে মাছটাকে আবার ছিনিয়ে নিয়ে যায়। দেখেছি মেয়েটা যুবতী, হাটের ঝাড়ুদারের বউ হলে কি হবে। মেয়েটার শরীর পাকা ফলের মতো টসটসে, চামড়ার উপর ছিলছিলে চেক নাই, আর অমন ঠোঁট অমন চোখ কোথাও দেখিনি আমি। কত শহর বন্দর ঘুরেছি, কিন্তু অমন উঁচু বুক, অমন গোলগাল হাত পা আর অমন উরুর গোছা সালা আমি জীবনে দেখিনি। আমাকে ছোট মালিক বেসোডা 1 গেলাস বিলিতি মদ খেতে দিয়েছিল একবার। সেই গেলাস খাওয়ার পর আমার আরো খেতে ইচ্ছে করেছিল। বুকের ভেতর জ্বালা ধরেছিল আগুনের মতো। তবু বোতলটার দিকে তাকিয়ে দারুণ লোভ হচ্ছিল। এ মেয়েও যেন টলমল কানা ছলকানো একটা বিলিতি মদ ভর্তি গেলাস, যা প্রাণ ভরে খেয়ে নেবার পরও বুক জোড়া পিপাসা হা হা করে ওঠে। বুঝতে পেরেছি মেয়েটাকেই হারামজাদা নটবরই নষ্ট করেছে। এতদিন ধরে নানান কায়দায় ফাঁদে ফেলে এখন ফুর্তি করতে চায়। সবচাইতে অবাক লাগলো, নগেন দাসকে একবারও দেখলাম না। রঙ্গিনীকে সেদিনও জিজ্ঞেস করেছি, তোর বাড়ির মানুষটা কি এখানে নেই? আছে তো, রঙ্গিনী জবাব দিতে একটু দেরি করেনি। তবে দেখি না কেন? ওকে দেখার কিছু নাই, আমাকেই তো দেখছেন। কেন, আমাকে পছন্দ হয় না? কথাটা শেষ করতে না করতেই খিলখিল করে হাসিতে ভেঙে পড়েছে রঙ্গিনী। এমনিতে মনে হয় মেয়েটা বাচাল, কিন্তু ও যখন চোখের উপর চোখ রেখে কথা বলে, ওর চোখের ভেতরকার বুনো অন্ধকার
তখন পুরুষ মানুষকে ডাক দিতে থাকে। যখন এ অবস্থায় নটবরের মতো মানুষেরা বেতাল মাতাল হয়ে ওঠে, ঠিক সেই সময়ই মেয়েটা খিলখিল করে হেসে উঠতে পারে। এমনই অবস্থায় সেদিনও নটবরের কাছে বলতে শুনেছি, কি মহাজন, তুতু ডাকা কুত্তার মতন দেখছো কি গো? আমি শুনেছি, শুধু শুনিনি, দেখেওছি। অমন চোখা চোখা কথা বলার পরও ফাঁক বুঝে মেয়েটা দোকান ঘরের পেছনে গিয়ে দাঁড়িয়েছে। নটবরকে নিজের নরম শরীরে হাত বুলাতে দিয়েছে। মিটিমিটি হেসে বলছে, তুমি আমার বুড়ো কেষ্ট গো মহাজন। নটবর কিন্তু সজাগ, চোখ সজাগ, কান সজাগ, কখন আমি রঙ্গিনীর সাথে কোন কথা বলি। তবে নটবরকে আমার থোড়াই পরোয়া, ও আমার কি করবে? ওর সামনেই রঙ্গিনী আমাকে এসে বলেছে, তোমারে বন্ধুটা বড় বক্ষিল হে, তুমি ওর মতো নহে তো? না না, আমি কেন ওর মতো হতে যাব? একটা খুশবুদার সিগারেট সম্মুখে এগিয়ে ধরেছি। নাও, খাও। খুশি হয়েছে মেয়েটা। দামি জিনিস খাও হে তুমি? সিগারেট ধরিয়ে টানতে টানতে তৃপ্তির ভঙ্গি এনেছে মুখে। একটু পর কি ভেবে জিজ্ঞেস করেছে, কি খবর মিস্ত্রি, তুমিও কি আমার পিড়িতে ফাঁসলে? আমাকে এত খাতির করছো কেন? আরে রাম, বলো। আমি আশ্বস্ত করতে চেষ্টা করছি নটবরের দিকে তাকিয়ে। বলেছি, কি যে বলো, তুমি হলে গিয়ে আমার বন্ধুর পীড়িতের মানুষ, তোমার সঙ্গে তোমার ঠাট্টা মাজাকের সম্পর্ক। আমি নটবরকে শুনিয়েছি কথাটা। আমিও কম ছেলে নই বাবা। হুম, বুঝতে বাকি নেই। এ দফা মাছটা আর নটবরের হাতে উঠবে না। ওর কপাল খারাপ তো আমি কি করব? নটবর এসবই দেখেছে। ওরই সম্মুখে কথাবার্তা না দেখে করবে কি? চোখ কান বুজে তো আর বসে থাকতে পারে না। এসব দেখেই আসলে মানুষটার মাথার কল বিগড়েছে। যতই দেখছে ততই মাথার কল বিগড়ে যাচ্ছে লোকটার। স্পষ্ট বুঝতে পারছি লোকটা ভেতরে ভেতরে জ্বলে উঠছে। ওর জ্বলুনি দেখে আমার মজা লাগছে। দেখছি ওকে আয়েশ করে ওর দোকানের গতিতে বসে বসে ধোপ ধোয়া জামা কাপড় পরে সিগারেট ফুঁকতে ফুঁকতে দেখছি, আর অতিষ্ঠ অধৈর্য স্থূলাঙ্গ মানুষটাকে দেখতে দেখতে আমার কেবলই হাসি পাচ্ছে। ও সর্বক্ষণ ভাবছে কোন সময় আমি নগন দাসের বাড়িতে ঢুকি। চোখে চোখে রাখছে আমাকে। ওর ভোগের জিনিস শেষটায় আমিই না খেয়ে ফেলি। যতক্ষণ এখানে থাকবো লোকটা নিজেকে গুটিয়ে রাখবে একদিকে, আর অন্যদিকে সন্দিগ্ধ চোখ রাখবে আমার উপর। আমাকেই এখনো সবচাইতে বড় ভয়। 1 মাস ধরে শরীরের ভেতরে যে পিপাসাটা ধিকি ধিকি জ্বলছে, সেই পিপাসার এবার বিমুখ হয়ে ফিরে আসার পর। বৃষ্টি কিন্তু থামছে না। একটুখানি যদি বা থামছে কয়েক মিনিটের জন্যে, তারপরে আবার নামছে দ্বিগুণ জোরে। আমি বসে বসে নটবরের দোকানদারি দেখছি আর সিগারেট খাচ্ছি। নটবর বারে বারেই বলছে, এবার রওনা দাও হে, এ বৃষ্টি আর ছাড়বে না। ও যতই বলুক, যতই বিরক্ত হোক, আমি ওর কথা মতো রওনা দিতে পারছি না। মেটে রাস্তায় নতুন মাটি দেওয়া হয়েছে। বৃষ্টিতে ভিজে সেই রাস্তায় এখন হাঁটু সমান কাদা। কে মরতে যাবে সে পথে গাড়ি নিয়ে? তার চাইতে এই তো বেশ আছি। বিকেলের দিকে দোকানের ঝাঁপ বন্ধ করলো নটবর। তারপর জিজ্ঞেস করলো, যাবে নাকি মিস্ত্রি? কোথায়? চলো তো আগে, পরে বলছি। যমুনাকে মনে আছে? আমি মাথা নাড়লাম সাধু সেজে। বললাম, না, ওসব খারাপ জায়গায় আর যাব না। আর ভালো লাগে না ওসব, ছেড়ে দিয়েছি। যমুনাকে আমার স্পষ্ট মনে আছে। বললাম, মুচির মেয়ে যমুনা? একবার সেই মেয়েকে নিয়ে খুব মেতেছিল নটবর সাহা। দোকানটা পর্যন্ত রেগুলার খুলত না। তুমি বিয়ে শাদী করেছো নাকি? সেদিন অবাক হয়ে জিজ্ঞেস করল নটবর। হ্যাঁ, গম্ভীর গলায় জবাব দিলাম। বউয়ের ছেলেপুলে হবে এবার। তাহলে ছেড়ে দিয়েছ? নটবর কেমন ধীরে ধীরে উচ্চারণ করল। হ্যাঁ, আর কত, ছেড়ে দিতে হলো। আমি কিছুটা উদাস হতে চেষ্টা করলাম। আমি টের পেলাম নটবর স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে কি ভেবে তারপর বলল, আমারও এক এক সময় ওসব ভালো লাগে না। বয়স হয়েছে, মেয়ের বিয়ে দিতে হবে এবার। তোমার জন্যই যাচ্ছিলাম। 2 দিন ধরে এখানে উপোস মেরে পড়ে আছো। আরে আমার কথা ছেড়ে দাও। নটবরের জন্য যেন দরদ উতলে উঠল আমার। বললাম, তুমিই বরং একটা কিছু করো। ঝাড়ুদারের বউকে ডাকলে আসবে না? লোকটা স্থির হয়ে গেল আমার কথা শুনে।
চোখে চোখে তাকালো। তারপর নজর ফিরিয়ে নিয়ে হঠাৎ জোর গলায় বলে উঠল, কি যে বলো তার ঠিক নেই। ও মেয়ে মানুষের ঠিক আছে কিছু? মাথা খারাপ মেয়ে মানুষকে বিশ্বাস করা যায় কখনো? মিস্ত্রি, তোমার দেখছি ভুল হয়। রঙ্গিনী এলো ভর সন্ধ্যায়, ডেকে বলল, কই গো মহাজন, কেরাসিনের তেল দাও। মেয়েটা বৃষ্টিতে ভিজেছে খুব, ভেজা কাপড় সুগোল উঁচু বুকে সেঁটে লেগে আছে। আমি তাকিয়ে রয়েছে দেখে আমার চোখে চোখ রেখে হাসল, কাপড় টেনে টেনে লজ্জা ঢাকার চেষ্টা করল। ওর হাতে তেলের বোতল ফিরিয়ে দিতে দিতে নটবর জিজ্ঞেস করল, আজ যে 2 আনার তেল নিচ্ছ? আর বলো না, আমার কপাল গো মহাজন, মানুষটা কি আজ আর ঘরে থাকবে? সারা রাত কুপি না জ্বালিয়ে রাখলে ডর করে আমার। কথাটা বলেই সে আমার দিকে তাকালো, হাসলো একটু। আমার মনে হলো এটা ইশারা, ইশারায় জানিয়ে দেয় তুমি এলে আসতে পারো। বুঝলাম যা ভেবেছিলাম তা নয়, এ মেয়ে জাহাবাজ, পাকা খেলোয়াড়। রঙ্গিনী চলে যেতেই আমি রাস্তায় বার হলাম। বৃষ্টিটা থেমেছে বেশ কিছুক্ষণ হলো। আকাশের গতি একেবারে খারাপ নয়। শেষ রাতের দিকে বেরিয়ে পড়লেও ভোর ভোর নাগাদ বর্ডার পার হওয়া যাবে। বাইরে কিছুক্ষণ খোলা মাঠে বেড়ালাম। আমার নিজেরই ভিতরে ভিতরে কি যেন একটা অস্বস্তি চাপা রয়েছে। ঘনিয়ে আসা অন্ধকারের মধ্যে ডুবে থাকলাম অনেকক্ষণ। ফিরে এসে দেখি নটবর মুখ হাত ধুয়ে ভরসা জামা কাপড় পরছে। ধুতিটা ধবধবে পরিষ্কার লাগছে দেখতে, নিশ্চয়ই ওপারের ধোলাই কাপড়। কি ব্যাপার, রাতে কাপড় পরছ যে? জিজ্ঞেস না করে পারলাম না। চৌধুরীদের বাড়ি নেমন্তন্ন আছে, তুমি খেয়ে নিও। চৌকির নিচে আম আছে, টিনে মুড়ি, দুধটা উনুনের উপরেই থাকলো। নটবর কাপড় পরছিল আর কথা বলছিল, চেষ্টা করছিল যাতে কথা বলার সময় সহজ আর স্বাভাবিক ঢংটা আসে, যেন আমি বুঝতে না পারি ও কিছু গোপন করছে। আমার তখন মানুষটার উপর রাগ হতে লাগলো। জিজ্ঞেস করতে ছাড়লাম না, নেমন্তন্নটা চৌধুরী বাড়ি না অন্য কোথাও নটদা? নটবর কি বলতে যাচ্ছিল, না বলে কেমন থতমত খেল। একটু সামলে নিয়ে শেষটা হেসে ফেলল। বলল, যখন বুঝেই ফেলেছ তখন লুকিয়ে আর লাভ কি? শোনো, তোমাকে খুলেই বলি তাহলে। পাগল টাগল কিছু না, মেয়েটা হচ্ছে 1 নম্বরের শয়তান। গত 1 মাস ধরে চেষ্টা করে যাচ্ছি, তাসালি কেবলই এড়িয়ে যায়। এদিকে আমি অন্যদিকে কোথাও নজর দিতে পারছি না। জানোই তো, কোনো মেয়ে মানুষ চোখে ধরলে আর অন্যদিকে নজর যেতে চায় না। আমার এখন রোগ চেপে গেছে, দেখা যাক কত ক্ষমতা ওর। তা আজ এত সহজে রাজি হয়ে গেল, আমার অবাক লাগে। মিস্ত্রি, টেনে টেনে কথা বলল নটবর, মেয়ে মানুষকে চিনলে না, এমন কি আর রাজি হয়েছে? রীতিমতো গচ্চা দিতে হচ্ছে। তা যাক, যে ফুলে যে দেবী তুষ্ট থাকে। নটবর ব্যাখ্যা করে বোঝাতে চাইল ব্যাপারটা। বলল, আমার কাছে একখানা লাল শাড়ি চেয়েছিল। শাড়ির দাম ধরো কমসে কম 25 টাকা। 1 মাস ধরে ওই শাড়িখানার জন্য কেবলই আমাকে খেলাচ্ছে। তুমিও শেষ পর্যন্ত রাজি হলে? হ্যাঁ, হলাম। না হয়ে উপায় কি? নন্দ বৈরাগী আর ফসিউল্লাহ 2 পেটি কাপড় নিয়ে এসেছিল ওপার থেকে। যাবার সময় একখানা দিয়ে গেছে, ভাবছি ওটাই দিয়ে দেব। একটু থেমে আবার বলল নটবর, আমার এই নেশাটার জন্যেই কিছু করতে পারলাম না হে, খালি টাকা ওড়ালাম। এ সালা 14 পুরুষের রক্তেরই দোষ। আমাকে জানোয়ার বলে ডাকতে পারো, ইচ্ছে হলে ভাদুরের কুত্তা নাম দিতে পারো, আমার কিছুই বলার থাকবে না। 70-এরা যেন এই অবস্থা না হয়। ঘর থেকে বেরিয়ে পড়ার মুখে নটবর ফের জিজ্ঞাসা করল, তুমি ঘরেই থাকবে নাকি কোথাও বেরুবে? না, ভাবছি এবার রওনা দেব, বৃষ্টি বোধ হয় আর নামবে না। আজ আর গিয়ে কি লাভ? নটবর সাহা উদার হয়ে গেল হঠাৎ। বলল, আজ থেকে যাও, কালই যেও। রোববার শহরে গিয়েছিলাম, 2টো বোতল এনেছি। যদি চাও তো যমুনাকে খবর পাঠাই, রাতটা কাটিয়ে যাও। ও কথা বলছিল, আমি শুনছিলাম। বুঝছিলাম এই হাড় কঞ্জুস নোংরা লুচ্চা মাঝবয়সী লোকটা প্রথমে আড়াল করতে চেয়েছিল নিজেকে, এখন তাতে কোনো লাভ নেই দেখে খোলাখুলি কথা বলছে। তাই আমার জন্য দয়া উপচে পড়ছে এখন। বুঝে বসে আছে, রঙ্গিনীর উপর ওর অধিকার আমি স্বীকার করে নিয়েছি। এখন আর ওর ভোগের জিনিসের উপর হাত বাড়াবো না।
এই মানুষ সহজে হাতের মুঠো খোলে না, সহজে চিতানো হাত উপুর হয় না। আজ হলো। দেখলাম লোকটার দু চোখে কিরকম সবুজ আলো ধিকি ধিকি জ্বলছে। ভগবান জানে কতদিন থেকে। সে ভেবেছিল অন্যান্য মেয়েদের বেলাতে যা হয়েছে এবারও তাই হবে। খবর দিলেই ঝাড়ুদারের বউ ঘরে এসে যাবে। খরচ যদি হয় তবে ২-৪ টাকার উপর দিয়ে যাবে। তাই ধীরে সুস্থে অপেক্ষা করছিল। এখন আর বুড়ো হাড়ে কাণ্ডজ্ঞানহীন জোয়ার এসে ধাক্কা মারে না। অনেক হুঁশিয়ার সে। তাকে টাকা চিনতে হয়েছে অনেক দিনের অভিজ্ঞতা দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত পারল না। সেই যে লোকটা ভয় পেয়েছে, বড় ভয় তার। এত খেলিয়ে ডাঙার কাছে আনা মাছটা কখন হাতছাড়া হয়ে যায়, এত করে সাজিয়ে তোলা ভোগের থালাটা কখন অন্যে ছো মেরে নিয়ে পালায়, এতদিনের উস্কে উস্কে তোলা আগুনটা গনগনে হয়ে ওঠার মুখে কেউ পানি ঢেলে দিয়ে না যায়। তাছাড়া আর কত সহ্য হবে। দাঁতে দাঁত চেপে অনেকদিন সহ্য করেছে, কত ফাঁদ পেতেছে, কিন্তু মেয়েটাকে কোনোদিন বাগে পায়নি। হয়তো আরো অপেক্ষা করত, কিন্তু এখন বোকা বনে যাবার ভয় চেপে ধরেছে তাকে। একরকম মরিয়া হয়েই সে ২৫ টাকা দামের শাড়ি দিতে চেয়েছে ঝাড়ুদারের বউকে। মেয়েটার তারিফ করতে হয়, বাহাদুর মেয়ে বটে। কি পাকা খেলোয়াড়। শরীর দেখিয়ে আমার সামনে ২-৪ বার বেরিয়ে দুটো কথা বলে নটবরের মতো এ লাইনে পোক্ত মানুষকে পর্যন্ত অস্বস্তি আর হিংসায় নাজেহাল করে দিয়েছে। হাড় কৃপণ মানুষটা টাকার মায়া পর্যন্ত ভুলে গেছে। এসব ব্যাপার দেখে কার না হাসি পায়। আমি হাসছি নটবরের অবস্থা দেখে। দেখো কি নাজেহাল অবস্থা বুড়োর। ওর দিকে দেখছি আর নিজের দিকে তাকিয়ে নিজের কথা ভেবে মনের ভেতরে গর্ব হচ্ছে। এক গোয়ার বেপরোয়া পাকা খেলোয়াড় মেয়ে মানুষ, যার পায়ের কাছে অন্য অনেক পুরুষ মানুষের রক্ত মাংসের বাসনা, অনেক রাতের ঘুম, অনেক দিনের ঈর্ষা আর লোভ মাথা কুটে মরেছে। সেই মেয়ে মানুষ আমাকে দেখে মজেছে। রাতের বেলা তার ঘরে যাবার নেমন্তন্ন জানিয়ে গেছে। এ কথা ভাবলে কার না গর্ব হয়। তবু ঝট করে হাত বাড়িয়ে দিতে সংকোচ হচ্ছে। কে জানে বাবা, ও মেয়ে মানুষের মনে কি আছে। যাব কি যাব না এ ভাবনা সন্ধেবেলা থেকেই ভাবছি। বারবার করে বিচার করে দেখছি মেয়েটা সত্যি সত্যি ডাক দিয়েছে না এটা ওর ছলাকলা। আমার দরাজ হাতে পয়সা খরচ ও গত ২ দিন ধরে দেখছে। দেখছে আমি ফর্সা জামা কাপড় পরে থাকি, খুশবুদার সিগারেট খাই। বয়স আমার অনেক কম। আমার ২ হাতের কবজি, টান টান ঘরের চামড়া সবই দেখেছে মেয়েটা। তাই কেরোসিন তেল কিনতে এসে ইশারায় যে নেমন্তন্ন করে গেল, তা আর কার জন্য হতে পারে, আমি ছাড়া? নাকি এটাও একটা চাল? দুজনকেই লোভ দেখিয়ে ঘরে নিয়ে তুলতে চায়। দুজনের মধ্যে বিবাদটা বেঁধে উঠলে তখন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দেবে। নটুদা, একসময় আমি নিজের থেকেই ডাকলাম। সে তখন পুরনো খবরের কাগজে রঙিন একখানা শাড়ি জড়াতে ব্যস্ত। কাপড় জড়াতে জড়াতে মাথা না তুলেই সাড়া দিল। কিছু বলবে? আজ তুমি রঙ্গিনীর ঘরে যেও না, বরং চলো বর্ডার পার করে দিয়ে আসি তোমাকে। বউ ছেলে মেয়েদের দেখে এসো। আমার কথা শুনে লোকটা সাড়া দিল না। লক্ষ্য করে দেখলাম কোনো ভাবান্তর হয় কিনা। লোকটা মাথা তুলে একবার আমার দিকে তাকিয়ে দেখে আবার উবু হয়ে শাড়ি জড়াতে ব্যস্ত হলো। শোনো, আমি আবার ডাকলাম। বললাম, আমার সঙ্গে থাকলে বর্ডার পুলিশ কিছু বলবে না। পরশু তো আরেকবার যাব, তখন আবার তোমাকে সঙ্গে নিয়ে ফিরব। না না, কি দরকার অত হাঙ্গামে। বাড়ির খবর পরশুদিনই পেয়েছি, সবাই ভালো আছে। নটবর আমাকে আশ্বস্ত করতে চাইল। তুমি সালা বুড়ো শালিক, ঘাড়ে রোঁয়া উঠেছে তোমার। আমার তখন রাগ হয়েছে, বিড়বিড় করে গালাগাল করছি। ঘাড়ের রোঁয়া না ছাড়ালে তুমি কি আর এমনি এমনি শায়েস্তা হবে? কিছু বলছো নাকি মিস্ত্রি? নটবর হাসে। হ্যাঁ, বলছি তুমি সালা বুড়ো শালিক, ঘাড়ে রোঁয়া গজিয়েছে তোমার। তা তুমি যাই বলো, আমার স্বভাব নষ্ট হয়েছে তা আমিও বুঝি। কিন্তু কি করব বলো? যে মেয়েকে চোখে লাগে তাকে যতক্ষণ কাছে না পাই ততক্ষণ যে কি জ্বালা তা তুমি বুঝবে না। নটবর আমাকে বোঝাতে চেষ্টা করে। আমার তখন রোগ চেপে গিয়েছে, গম্ভীর হয়ে উঠেছি। রাগী মালিক যেমন হুকুম করে চাকরের ওপর, তেমনি হয়ে গেছে আমার গলার স্বর। তার চোখে চোখ রেখে বললাম, তুমি যেতে পারবে না, আমি যাচ্ছি আজ রঙ্গিনীর ঘরে। কি বললে? হতভম্ব নটবর ঠিক বুঝতে পারে না।
আমার নিজের ভেতরে তখন কি একটা সূক্ষ্ম জ্বালা কাজ করে চলেছে। রক্তের ভেতরে পুরনো একটা উত্তেজনা কবে থেকে যেন ধোঁয়াচ্ছিল। আমি নিজেই স্পষ্ট করে টের পাইনি। এখন বুঝতে পারছি তা কি। এখন সেই অস্পষ্ট ধোঁয়ানো উত্তেজনাটা ফুলে ফেঁপে উঠেছে, অস্থির হয়ে দপদপ করছে। ড্রাইভার মানুষ আমি। অল্পতে রাগলে কি বিরক্ত হলে আমার চলে না। কিন্তু এখন আর ধীরস্থির হয়ে যে নিজেকে শান্ত রাখবো সে অবস্থা নেই। রক্তের সেই জ্বালা এখন মন অবধি পৌঁছেছে। রঙ্গিনীর শরীরের গরম আর নরম উত্তাপ এই ঘরের অন্ধকারেও যেন ছড়ানো। চোখ বুঝলেই এখন রঙ্গিনীকে দেখতে পাচ্ছি। মেয়েটাকে কাপড় ছাড়িয়ে কুপির লালচে আলোয় কেমন দেখাবে সেই ছবিটা মনে মনে ভাবতে ইচ্ছে করছে। নটবরও সম্ভবত আমার অবস্থা লক্ষ্য করে থাকবে। সে হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে। তার মুখের উপর বললাম, রঙ্গিনী আমাকে ডেকেছে আজ রাতে, তুমি কেন যাবে? না, তুমি যেতে পারবে না, ছোট ছেলের মতো কাঁদো কাঁদো গলায় কথা বলল নটবর। আমি তখন কিছুই বুঝতে চাই না। বললাম, দেখো নটুদা, আমি যাব আজ ওর ঘরে। মাঝরাতে ওকে নিয়ে বর্ডার পার হয়ে চলে যাব ওপারে। দিন 2 থাকবো সেখানে। দরকার হলে 2 দিনের জন্য 200 টাকা খরচ করব। মালিকের মাল শুদ্ধ বেচে লোপাট করে দেব। পারবি তুই? অমন হিম্মত আছে? নটবর তখন হাতের মুঠো শক্ত করছে আর খুলছে। বলছে, দেখ, গন্ডগোল পাকাস না। এমনি বেচাল দেখলে জান নিয়ে নেব। আমি তখন হাসছি। চামচিকের তরপানি দেখে হাসছি। বললাম, দেখো চেষ্টা করে কতদূর পারো। কিন্তু তার আগে তুমি কি বেঁচে থাকতে পারবে? পুলিশের হাতে তোমাকে ফাঁসিয়ে দিতে কতক্ষণ? নটবর সাহা এতক্ষণ রাগে আফসাচ্ছিল। এবার যেন কিছুটা মিইয়ে গেল। ওর ভয় দেখে আমার আরো হাসি পেতে লাগলো। বেদম হাসিতে ফেটে পড়লাম ঘরের বাইরে এসে। আমি নিজে তো সালা পয়লা নম্বরের লুচ্চা। বাপ যদি বা 2 কলম লিখতে পড়তে শেখাতে চেয়েছিল, আমি তো বাপের সে ইচ্ছেটাকে বিড়ির ধোঁয়ায় ফুঁকে দিয়েছি। অমানুষ হয়ে রয়ে গেলাম। এখন বেপাড়ায় যাই, রোজগারের টাকা জোর টেবিলে উড়িয়ে দেই, গলা অবধি মদ টেনে মাঝরাতে রাস্তার ধারে উদম হয়ে পড়ে থাকি। আমি হলাম গিয়ে 1 নম্বরের না চিজ। কিন্তু মজা দেখো, আমার চাইতেও এই নটবর সালা 2 গুণ বেশি ফালতু। যে মানুষ বুঝদিল, তার কি দাম আছে সংসারে। নেশার জিনিস খাইনি, কিন্তু তবু যেন মাতাল হয়ে গেছি। চিন্তা ভাবনাগুলো কেমন ঘোলাটে হয়ে গেছে। কেবলই মনে হচ্ছে নটবর সাহা নোংরা জানোয়ারের চাইতেও অধম জীব। তার মতো মানুষের সঙ্গে লাগতে যাওয়া, ছোট কাজ করে হাত ময়লা করার সামিল। একটু পর বাইরে এসে দাঁড়িয়েছি। মাথার উপরে মস্ত আসমান ঘোলাটে হয়ে রয়েছে। 2-1টা তারা চোখে পড়ে। গাড়ির কাছে গেলাম। সেলফ স্টার্টার কাজ করছে না পরশুদিন থেকে। এক্সিলেটরের উপর ইটের ঠ্যাস দিয়ে হ্যান্ডেল মারলাম। ঘুমন্ত ইঞ্জিন ডাক ছেড়ে জেগে উঠল। জিতে রহো বেটা। মনে ফুর্তি এসে গেল। ড্রাইভারের জিন্দেগিতে গাড়ি হলো আসল। গাড়ির তন্দুরস্তি থাকলে ড্রাইভারও ফুর্তিতে থাকে। দরাজ দিলে তখন সে হাসতে পারে। গাড়িতে উঠতে যাব, লক্ষ্য করলাম নটবর ঘর থেকে বেরিয়ে এসেছে। বোধহয় ভেবেছে ওকে মিছে মিছে ভয় দেখিয়ে আমি চলে যাচ্ছি। চিৎকার করে ডেকে বললাম, কোথাও যেও না নটুদা, গাড়িটা 2 দিন ধরে ভিজছে, একবার ট্রায়াল দিয়ে দেখে নি। গাড়ি তো নয়, পঙ্খিরাজের বাচ্চা। আমার মালিক শিবনারায়ণ নাম দিতে চেয়েছিল জয়লক্ষ্মী। আমি নাম বদলে রেখেছি পঙ্খিরাজ। পঙ্খিরাজের মতোই গাড়ি যেন উড়ে উঠতে চাইল। বড় রাস্তায় কিছুক্ষণ গাড়ি দাপড়ে ফিরলাম। গাড়ি ঠিক আছে। হাতের ঘড়িতে 9টা বাজে এখন। নটবরের দোকানে ফিরে এসে দেখি সে ঝাঁপ বন্ধ করে চলে গেছে, তালা লাগায়নি। বোধহয় ভেবেছে যদি আমি ফিরে আসি তাহলে দরজা খোলা পেয়ে ওকে আর খুঁজতে যাব না। নিঃশব্দ রাত, খোলা মাঠের উপর দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। আমার এখন বেরিয়ে পড়া উচিত। চলে যাওয়ার কথাটা ভাবতেই মনে পড়ল নটবর সাহার কথা, আর সেই সঙ্গে মনে পড়ল রঙ্গিনীকে। চলে যাওয়ার কথা ভুলে গেলাম। শরীরের ভেতরকার সেই অস্থির ভাবটা আবার নতুন করে জেগে উঠছে। আসলে রক্তের ভেতরকার জ্বালাটা শান্ত হয়নি। সেই জ্বালাটাই এতক্ষণ ঘরের বাইরে খোলা রাস্তায় টেনে এনেছে আমাকে। কিছুক্ষণ ঘুরিয়েছে এলোমেলো, কিন্তু তবু শান্ত হয়নি। জ্বালাটা এখন আবার প্রখর হয়ে উঠেছে। রঙ্গিনীর চেহারাটা বারবার দেখতে পাচ্ছি মনের ভেতরে।
কুপির লালচে আলোয় রোগিণীর ভরা টুপচে পড়া শরীরটা কেমন লাগবে দেখতে, বারবার সেই কৌতূহলটা দাপাদাপি করছে মনের ভেতরে। আমার রাগ হতে লাগলো, হিংসায় জ্বলতে লাগলো সারা শরীর। নটবর নিশ্চয় এতক্ষণে ফুর্তি জমিয়ে ফেলেছে। কথাটা মনে হতেই মাথায় কেমন রক্ত উঠে এলো। আর কোনো কিছু ভাববার মতো অবস্থা থাকলো না। যা থাকে কপালে, সালা নটবর সাহাকে আমি দেখে নেব, দরকার হলে খুন করে পালাবো। অমন মেয়ে মানুষের জন্য একটা কেন, 10টাও খুন করা যায়। গাড়ির সিটের তলা থেকে হ্যান্ডেলটা বার করে হাতে নিলাম। আমি জানি না কেন এমন হয়। মেয়ে মানুষের শরীরের ভেতরে কি আছে ভগবান জানে। সব নেশার চাইতে বড় নেশা হলো এই মেয়ে মানুষ। যখন পুরুষ মানুষকে এই নেশা টানে, তখন বিচার বুদ্ধি বিবেচনা কোনো কিছু করার শক্তি থাকে না। তখন জানোয়ার আর মানুষের মধ্যে কোনো ভেদ থাকে না। আমার কাজ, আমার ভবিষ্যৎ, আমার স্বাদ, সুখের চিন্তা, মুনাফার লোভ, সব কিছু তখন তালগোল পাকিয়ে গেছে। চোখের সামনে একাকার অন্ধকার। সে অন্ধকারের মধ্যে একটা কুপি জ্বলছে, আর সেই কুপির আলোয় একটা মেয়ে মানুষের উদম শরীর কেবলই ঝলমল করছে। তখন মগজের ভেতরে কোথায় যেন তীর বিঁধে গেছে, আর আমি তখন টালমাটাল হয়ে সামনের দিকে ছুটছি। রঙ্গিনী কোন ঘরে থাকে জানি না। পাশাপাশি 3খানা ঘর। এক ঘরের পাশে কান পেতে দাঁড়ালাম, কারা যেন কথা বলছে ভেতরে। ঘরে বাতি নেভানো, জানালা দিয়ে টর্চের আলো ভেতরে ফেললাম। দেখলাম, হ্যাঁ, দুজনেই বসে রয়েছে বাঁশের তৈরি খাটের ওপর। আমার সাড়া না পেয়েও রঙ্গিনী চিনতে পারল কেমন করে ভগবান জানে। ঘরের ভেতরে বসে থেকেই ডাকলো, এসো মিস্ত্রি, তোমার বন্ধু আমার ঘরে এসে ঢুকেছে, দেখো শখ কত বুড়োর। ঘরের ভেতরে গেলাম। আমাকে দেখতে পেয়েও নড়ল না লোকটা। ডাকলাম তবু সালা সাড়া পর্যন্ত দিল না। 2 পায়ে এগিয়ে গিয়ে ওর ঘাড়ে হাত রেখে বললাম, যাও এবার, চলে যাও। নটবর স্থির, যেন শুনতেই পায়নি। দেখো মিস্ত্রি, রঙ্গিনী কুপি জ্বালাতে জ্বালাতে বলল। তোমার বন্ধু ঘরে ঢুকে কুপি নিভিয়ে দিল। কুপির শিখা লালচে আভা ছড়িয়ে জ্বলে উঠল। সে আলোয় দেখা গেল মেঝের উপর নতুন শাড়িখানা পরে। রঙ্গিনী সেদিকে নজর ফিরিয়ে আবার বলল, একখানা শাড়ি দিয়ে নাগর আমার সঙ্গে রাত কাটাতে চায়, বলে তোকে না পেলে আমি পাগল হয়ে যাব। নটবরের বৃত্তান্ত বলে হেসে উঠল। সে কি হাসি! হাসি তার সর্বাঙ্গে ঢেউ দিয়ে যেতে লাগল। আমার রক্তে তখন ঘোর লেগেছে। এগিয়ে গিয়ে মেয়েটার হাত ধরলাম। শরীরের ভেতরকার সেই ঝাঁঝা প্রখর উত্তেজনাটা এখন আর নেই। পাহাড়ে আশ্রানো প্রখর ঝর্ণার স্রোতটা এখন যেন বড় দরিয়ার ঘোলাটে পানির সঙ্গে মিশেছে। কেমন বোবা আর এলোমেলো হয়ে গেছে মনের ভেতরটা। উত্তেজনা যেমন শরীর মনকে কাঁপাতে কাঁপাতে একসময় ভোঁতা করে দেয় মানুষকে, আমার এখন হয়েছে সেই অবস্থা। নটবর তখনও এক নজরে তাকিয়ে দেখছে রঙ্গিনীকে। খাটের একপাশে মৃত সঞ্জীবনীর বোতল। সেদিকে নজর ফিরিয়ে বলল রঙ্গিনী, জানো হে মিস্ত্রি, আমাকে নেশা করতে বলছিল একটু আগে। এমনিতে তো গায়ে হাত দিতে পারতো না, তাই মদ খাইয়ে বেতাল করে তবে গায়ে হাত দিত। রঙ্গিনী কথা বলতে বলতে হাসল, বলল, বুড়োর কতরে বড় বেশি গরম। কত বলি আমার পেছনে না ঘুরে বউ ছেলে মেয়ে আনিয়ে রাখো, তা শুনবে না। রোজগার করবে এখানে, মজা লুটবে এখানে, আর ঘর সংসার সাজিয়ে রাখবে হিন্দুস্তানে। কি রকম ঘোরের লোক দেখো। আমি দেখলাম নটবরের চোখের দৃষ্টি স্থির, পাথরের মতো। তার স্থির ভাবলেশীন মুখের উপরে শীতল আর কঠিন কেমন একটা ভাব জমছে বলে মনে হলো। আমি এক পায়ে গিয়ে রঙ্গিনীকে ডাকলাম, চলো। কোথায়? মেয়েটা যেন আকাশ থেকে পড়ল। আমার সঙ্গে যাবে। আমার ভারী গলায় তখন অধীর উত্তেজনা কাঁপছে। শরীর মুচড়ে বিচিত্র ভঙ্গিতে হেসে উঠল মেয়েটা। এক লহমার জন্য বুকের কাপড় আলগা হয়েছিল। সামলে নিল ত্রস্ত হাতে। ও হাসছে, আর আমার ভেতরে ভেতরে কেউ যেন আগুনের আঁচ দিয়ে ছ্যাঁকা দিচ্ছে। অতি কষ্টে হাসি থামিয়ে বলল, তোমার তো ঘরটাও নেই। এ বুড়োর তবু যা হোক একটা ঘর আছে, তোমার তো কিছুই নেই। শুধু গতরের গরম মেটানোর জন্য গাড়িতে নিয়ে তুলতে চাও। ওর কথার জবাব না দিয়ে হাত ধরে টেনে আনতে গেলাম কাছে, আর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল নটবর।
এমন অবস্থায় জীবনে বহুবার পড়েছি। একটু সামলে উঠে দাঁড়িয়ে গাড়ির হ্যান্ডেল তুলে ঘা দিতে দেরি হলো না। সঙ্গে সঙ্গে মানুষটা গড়িয়ে পড়ল মেঝের উপর। রঙ্গিনীর গলা দিয়ে অস্ফুট চিৎকার বেরোলো। বলল, লোকটাকে মেরে ফেললে? মরে যায় তো যাক, ওর বেঁচে থাকা উচিত নয়। রঙ্গিনীকে টেনে রাস্তায় বার করলাম। আমি বুঝতে পারছিলাম নটবর মরেনি, অজ্ঞান হয়ে রয়েছে। একটু পরই ওর জ্ঞান ফিরবে। রঙ্গিনীকে নিয়ে গাড়িতে উঠলে আমি ততক্ষণে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। নটবর যে পুলিশে খবর দিতে পারবে না সে তো ভালো করেই জানা। মেয়েটা কথা বলছে না, আমার সঙ্গে হাঁটতে হাঁটতে আমাকে লক্ষ্য করছে শুধু। আমি কি করি দেখছি। গাড়িতে উঠতে বললাম তো বেঁকে দাঁড়ালো। কোথায় যাব তোমার সঙ্গে? আমি যেখানে যাই 2 দিন পর রেখে যাব। 2 দিনের জন্য 50 টাকা দেব। রঙ্গিনী আমার কথা শুনে আবার খিলখিল করে হেসে উঠল। হেসে হেসে গড়িয়ে পড়তে চায়। বলল, নটবর সাহা বুড়ো হাবরা, আর তুমি ছেলে মানুষ মিস্ত্রি। আমার ভেতরে তখন একটা প্রচণ্ড জেদ রুখে উঠেছে। ধৈর্যের শেষ সীমায় দাঁড়িয়েছে তখন। মেয়েটার গলা চেপে ধরতে ইচ্ছে করছে। বুকের কাছে টেনে আনলাম। গলার শব্দ খসখসে আর নিষ্ঠুর শোনালো। বললাম, ওঠো, না হলে জোর করব। সেই অন্ধকার আকাশের নিচে মেয়েটা খান খান হাসিতে আর একবার ভেঙে পড়ল। বলল, তুমি একেবারে দুধ খাওয়া বাচ্চার মতো করছো। আমার ঝাড়ুদারকে দেখেছ তুমি? দেখনি। দেখলে এমন জোর তোমার থাকতো না। রাত বিরেতে সে পালকি বয় না, ডাকাতি করে। আমার হাতের বাঁধন তখন শিথিল হয়ে গেল হঠাৎ। কিন্তু তবু রঙ্গিনী সরে গেল না। কি যেন ভাবলো একটুখানি। তারপর নিজের মনে বলতে লাগলো, মানুষটা কত রাত ঘরে ফেরে না। আমার এসব ভালো লাগে না। খুন, জখম, ডাকাতি, পুলিশের ভয় এসব দেখে দেখে থকে গিয়েছি। আর সহ্য হয় না। ভাবছিলাম পালাবো, যদি মনের মতো মানুষ পাই। এখন দেখছি তুমি তো ঝাড়ুদারেরও বাড়া। সে তবু ঘরে রেখেছে। তুমি তো আমাকে বিনি পয়সার মাল ভাবছ। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো গাই বকরির সমান ভেবে বসে আছো। আরো কিছু হয়তো বলতো, কিন্তু আমি ততক্ষণে আবার অধৈর্য হয়ে উঠেছি। বললাম, ওসব কথা রাস্তায় শুনবো, এখন গাড়িতে ওঠো। না, কোথায় যাব? পথ ছাড়ো, ঘরে যাই। উঠবে কিনা বলো? আমার গলা হিস হিস করে উঠল। না মিস্ত্রি, আর দিক করো না। আমাকে ছেড়ে দিয়ে ঘরে ঘুমো গিয়ে। আমি এবার জোর করব। জেদি একরোখা গলা আমার কেঁপে উঠল। করো জোর। রঙ্গিনী হঠাৎ রুখে দাঁড়ালো। তারপর শান্ত গলায় বলল, নগেন দাসের বল্লভ নিশান ভুল করে না। তার শহরের মেয়ে মানুষ পুষ্পবালার গায়ে হাত দিয়েছিল এক শহরের ধনী লোক। নগেন দাস খবরটা জানার পর লোকটাকে আর খুঁজে পায়নি কেউ। একবার মনে হলো মেয়েটা মিছে মিছে আমাকে ভয় দেখাচ্ছে। এ এখন দরাদরি করতে চায়। কিছু টাকা বেশি দিলে হয়তো বা খুশি হবে। বললাম, আরো কিছু টাকা দেব, নাও ওঠো গাড়িতে। টাকা নিয়ে কি করব মিস্ত্রি? যদি ঘর বাঁধতে আমাকে নিয়ে, তাহলে অন্য কথা ছিল। তুমি হাসালে মিস্ত্রি। কথায় কথায় এক পা দুপা করে একটু দূরে সরে গিয়েছিল মেয়েটা। এগিয়ে গেলাম। হাত ধরে শরীরটা কাছে টানলাম। কোনো বাধা দিল না। ওর নরম আর উঁচু বুকের উপর হাত পড়ল। হাত সরিয়ে দিল। বলল, কেন দিক করছো? তুমি ভুল বুঝেছ মিস্ত্রি। আমি পয়সা নিয়ে গতর বেচি না। আমি তোকে বিয়ে করব। সহ্যের শেষ সীমায় দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে কথা কটা উচ্চারণ করলাম। রঙ্গিনীর হাসি আর থামে না। হাসিটা এখন তীব্র, তীক্ষ্ণ আর নিষ্ঠুর। হাসি থামলে বলল, আর সেসব হয় না মিস্ত্রি। এখন এসব কথা বলে কোনো লাভ নেই। আমি তোমাকে চিনে ফেলেছি। এই দেহটা দেখে তোমার মন উতলে উঠেছে। এখন কত কথা শোনাবে তুমি? সবাই তোমরা একরকম। শুধু শরীরটার জন্য ছোক ছোক করে কাছে আসো, কিন্তু মনের কথা ভাবতে পারো না। সেটার কথা ভাবতে ভয় লাগে। অনেক সহ্য করেছি, আর নয়। জোর করে বুকের মধ্যে চেপে ধরলাম। তারপর বললাম, ওঠো গাড়িতে। মেয়েটা সর্বনাশা হাসি ফুরাতে চায় না। বলল, ছেড়ে দাও মিস্ত্রি। কি ছেলে মানুষই করছো? এখন যদি চিৎকার করি তো ঝাড়ুদার ছুটে আসবে। নটবর সাহার দোকান এতক্ষণে সাফ হয়ে যাবার কথা।
মেয়েটার কথা আমার তখনও বিশ্বাস হচ্ছে না। রঙ্গিনী বুঝিয়ে বলতে চেষ্টা করল। বলল, আমাকে ছেড়ে দিয়ে ভাগো এবার। আমি তোমাদের দুজনকে ইশারা করে ঘরে এনেছিলাম। নটবরের দোকানে দুপেটি হিন্দুস্তানি মাল এসেছে। তুমিও নড়ো না, সেও নড়ে না। সেই জন্যই এই ব্যবস্থা। যতক্ষণ তোমরা দুজনে আমার ঘরে লড়াই করবে ষাঁড়ের মতো, ততক্ষণে ঝাড়ুদার কাজ শেষ করে ঘরে ফিরে আসবে। একটু থেমে নিজেকে ছাড়িয়ে নিল মেয়েটা। আমার দুহাতে তখন কোনো শক্তি নেই। আমার মুখের দিকে তাকিয়ে বলল, এবার ঘরে যাই, অনেক রাত হয়েছে। আমি তখন আর কিছু করতে পারছি না। আমার রক্তের ভেতরকার এত জ্বালা, বুক ভরা এত পিপাসা, এখন সেসব কিচ্ছু নেই। বেকুবের মতো দাঁড়িয়ে রয়েছি। মেয়েটা টলমল অঙ্গ কাঁপিয়ে হাসল। আমারই সামনে দাঁড়িয়ে কাপড়টা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে পড়ল। গাঢ় ছায়ার মতো ওর শরীরের নিখুঁত ভাঁজ রেখায় রেখায় অন্ধকারের মধ্যে ফুটে উঠতে দেখলাম, কিন্তু হাতটা পর্যন্ত বাড়াতে পারলাম না। রঙ্গিনী তখন দাঁড়িয়ে বলল, মিস্ত্রি, মেয়ে মানুষ চেনা বড় শক্ত। আমাকে দেখে এত বড় ভুলটা যদি না করতে, তাহলে আমি বেঁচে যেতাম। মন খারাপ করো না গো মিস্ত্রি, মানুষ চেনা বড় দায়। আরো কি সব কথা বলতে বলতে হাসতে হাসতে মেয়েটা অন্ধকারে মিলিয়ে গেল। ওর সব কথা বুঝবার মতো ক্ষমতা তখন আমার মাথায় নেই। বেকুব হয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। সামনে আমার পঙ্খিরাজ। মনের ভেতরে একটা আশঙ্কা কাঁপতে আরম্ভ করছে তখন। নটবর যদি মনে করে আমি ওকে মেরে ফ্ল্যাট করে মালপত্র নিয়ে ভেগেছি, আর যদি সেই কথা মালিকের কানে তোলে, তাহলে তো কোনো মালিকই আমায় আর বিশ্বাস করবে না। তখন তখন কি করব? কিন্তু এখনই বা কি করতে পারি? এই মুহূর্তে পালাবো, না থেকে যাব? বৃষ্টি নামলো আদিকন্ত আয়োজন করে। ইঞ্জিনের উপর তিরপল টেনে দিয়ে আবার ছুটলাম নটবরের দোকানে। বোঝাতে হবে কি সর্বনাশা মেয়ের পাল্লায় পড়েছে ও। বৃষ্টি বৃষ্টি। তখন চারদিক থেকে তীরের মতো বৃষ্টির ফোঁটা এসে গায়ে বিচ্ছে। আমি ছুটছি প্রাণপণে একখানা খড় চালার নিচে মাথা গুঁজবার জন্যে। চারপাশে শুধু শোঁ শোঁ শন শন শব্দ। সেই হাওয়া আর বৃষ্টির শব্দ ছাপিয়েও বহু দূর থেকে একটা মেয়ের তীক্ষ্ণ হাসি আমার কানে বাজতে লাগল। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।